আসসালামু আলাইকুম। চলেন আমরা শুরু করি। আমরা ভেক্টর গত লেকচারে আমি আপনাদেরকে ডিফারেন্সিয়েশন কী জিনিস সেটা পড়াচ্ছিলাম এবং ডিফারেন্সিয়েশনের 15টা সূত্র আমি লিখে দিছিলাম গত ক্লাসে। আজকে ভেক্টরের এই ডিফারেন্সিয়েশনের যে ব্যবহারটা ভেক্টরে সেটা আমরা শিখব। তাহলে ভেক্টরের ডিফারেন্সিয়েশন শেখার আগে আমি আপনাদেরকে কিছু জিনিসের সংজ্ঞা পড়িয়ে নিব। সেটা হচ্ছে কোনো একটা জায়গায় আমি যদি একটা স্কেলার বা ভেক্টরকে প্রকাশ করতে যাই, আমাদের স্কেলার ও ভেক্টর ক্ষেত্র নামে দুইটা জিনিস আনতে হয়। তো আমি আগে আপনাদেরকে স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্রের যে ডেফিনেশন বা সংজ্ঞা সেটা আগে বুঝিয়ে নিব এবং তারপর সেখান থেকে আস্তে আস্তে ডেভেলপ করব। সো আজকের ক্লাসটা আমি একটু স্লোলি যাব। কেন? কারণ এই জিনিসগুলা আপনাদের বইয়ে ডিটেলস আলোচনা খুব ভালো মতো করা নাই। সো অনেক সময় একটা কনফিউশন তৈরি হয়, বুঝতে কষ্ট হয়। সুতরাং আমি একটু স্লোলি জিনিসগুলা আস্তে আস্তে বুঝাবো। সো আমি একটু ভিডিওটা অন করব শুরুতেই। ইন্নানিল্লাহ। আহ, একটা মিনিট। ওকে, আশা করি আমাকে ইনশাল্লাহ এখন দেখা যাচ্ছে। হুম, ওকে, চলুন আমরা স্কেলার ক্ষেত্র এবং ভেক্টর ক্ষেত্রটা কি সেটা আগে একটু বুঝে নিব। মানে স্কেলার ক্ষেত্র কাকে বলে, ভেক্টর ক্ষেত্র কাকে বলে, সেটা আমি আপনাদেরকে আগে স্টেপ ওয়াইজ বুঝাবো। একটু মনোযোগ দিয়ে শোনেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। দেখেন, আমি একটা রুমের মধ্যে বসে আছি। তাহলে এই রুমের প্রত্যেকটা বিন্দুর তাপমাত্রা নিশ্চয়ই এক না। আমার এই রুমের প্রত্যেকটা বিন্দুর তাপমাত্রা এক না, এক এক বিন্দুতে এক এক রকম তাপমাত্রা। এখন আমি যেখানে বসে আছি মাথার উপরে একটা ফ্যান আছে। তাহলে আমার ঠিক উপরে একটা ফ্যান থাকার কারণে এই অংশের তাপমাত্রাটা কম, কিন্তু ফ্যান থেকে যত দূরে যাওয়া যাবে তাপমাত্রাটা কি বাড়তে থাকবে। সুতরাং এই রুমের তাপমাত্রা নির্দেশকারী আমরা কিন্তু একটা ফাংশন লিখতে পারবো, যে রুমের কোন অংশের তাপমাত্রা কীরকম সেরকম একটা ফাংশন লেখা যাবে। তাহলে এই রুমের তাপমাত্রাকে প্রকাশ করার জন্য যদি কোনো একটা ফাংশন আমরা লিখি, সেটা একটা স্কেলার ফাংশন হবে। কেন? কারণ তাপমাত্রা কি রাশি? স্কেলার রাশি। এটার জন্য কোনো দিকের দরকার নাই, শুধু মানের দরকার আছে। সুতরাং কোনো একটা জায়গায় যদি একটা স্কেলার রাশিকে প্রকাশ করার জন্য কোনো একটা গাণিতিক ফাংশন আনা হয়, তাহলে ওইটাকে আমরা বলবো স্কেলার ক্ষেত্র। তাহলে আবার রিপিট করতেছি, স্কেলার ক্ষেত্র কোনো একটা ক্ষেত্রের কোনো একটা প্রকাশকারী রাশি যেটা শুধুমাত্র কি স্কেলার, যেটার মান আছে, যেটার কোনো দিক নাই, এটা গেল স্কেলার ক্ষেত্র। এখন আসেন ভেক্টর ক্ষেত্রের আলোচনায়। ধরেন আমি একটা চেয়ারে বসে আছি। এখন আমাকে যদি কেউ বলে আপনি চেয়ার থেকে একটা লাফ দেন, তাহলে আমি চেয়ার থেকে লাফ দিব যখন, তখন আমি ডানে লাফ দিতে পারি, বামে লাফ দিতে পারি, উপরে লাফ দিতে পারি, সোজা লাফ দিতে পারি, পিছনে লাফ দিতে পারি। সুতরাং আমি কোন দিকে লাফ দিব, আমাকে যদি কেউ লাফ দিতে বলে, শুধু লাফের মানটা বললে হবে না যে আমি লাফ দিচ্ছি 10 সেন্টিমিটার, কিন্তু 10 সেন্টিমিটার কোন দিকে? 10 সেন্টিমিটার কি ডানে, নাকি 10 সেন্টিমিটার বামে, নাকি 10 সেন্টিমিটার সামনে, 10 সেন্টিমিটার উপরে, সেটা বলে দিতে হবে না। সুতরাং যদি কোনো একটা জায়গায় আমি কোনো একটা রাশিকে প্রকাশ করার জন্য, আমার ফাংশনটাকে প্রকাশ করার জন্য ভেক্টর রাশি নিয়ে আসতে হয়, তখন সেটাকে বলা হয় ভেক্টর ক্ষেত্র। সো আরেকবার রিপিট করতেছি, স্কেলার ক্ষেত্র হচ্ছে কোনো একটা জায়গার কোনো একটা পার্টিকুলার প্রপার্টি বা ধর্ম প্রকাশ করব স্কেলার রাশি দ্বারা। আর ভেক্টর ক্ষেত্র হচ্ছে আমরা ভেক্টর রাশি দ্বারা কোনো একটা জায়গায় পার্টিকুলার প্রপার্টি বা ধর্ম নির্দেশ করব। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই স্কেলার ক্ষেত্র ভেক্টর ক্ষেত্র দরকার পড়বে, সেটা একটু আসি যে কেন ভাইয়া স্কেলার ক্ষেত্র ভেক্টর ক্ষেত্র দরকার। ধরেন একটা গাড়ি কোনো একটা সরল রেখায় আগাচ্ছে।
এখন গাড়িটা যদি সরল রেখায় আগায়, সব জায়গায় তার বেগের দিক কিন্তু একই আছে, সরল রেখায় আগাচ্ছে, তার কিন্তু দিকের পরিবর্তন হচ্ছে না, শুধুমাত্র কি দ্রুতি চেঞ্জ হচ্ছে। তাহলে একটা গাড়ি যদি সরল রেখায় আগায়, তার দ্রুতিটাকে প্রকাশ করার জন্য আমি একটা ফাংশন লিখতে পারি। সেই ফাংশনটা একটা স্কেলার ক্ষেত্র নির্দেশ করতেছে, কারণ কি তার শুধুমাত্র মানটা আছে। এখন গাড়িটা যদি আঁকা বাঁকা রাস্তায় আগায়, যে একটু সামনে গেল, একটু বাঁকলো, আবার বাঁকলো, সো আঁকা বাঁকা রাস্তায় কিন্তু তার বেগের দিকটাও পরিবর্তিত হয়ে যাচ্ছে, তখন আমার কি লাগবে? ভেক্টর ক্ষেত্র লাগবে। এখন ভেক্টর ক্ষেত্র সবচেয়ে বেশি লাগে কোথায় সেটা বুঝিয়ে বলতেছি। ভেক্টর ক্ষেত্র পার্টিকুলারলি বোঝার জন্য সবচেয়ে ভালো এক্সাম্পল বা উদাহরণ হচ্ছে, বেসিনে যদি আমরা পানি ছেড়ে দেই, বেসিনে পানির কলটা ঘুরালেন, পানি পড়তেছে নিচে, দেখবেন পানিটা ঘুরে ঘুরে ভিতরে যেয়ে পড়ে যায়। এখন যদি আপনারা একটু ভালো মতো খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন এটার সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে কিচেনের যে সিঙ্ক আছে, সিঙ্কের যে হোলটা, কিচেনের যে সিঙ্ক থাকে যেখানে আমরা থালা বাসনগুলো ধুই, আপনারা আজকে ক্লাস শেষে বাসায় এই এক্সপেরিমেন্টটা একটু করবেন, এটা বেশ ভালোভাবে আপনাকে সাহায্য করবে ভেক্টর ক্ষেত্র বোঝার জন্য। কিচেনের যে সিঙ্ক আছে, সিঙ্কের যে হোল বা ফুটাটা, ওটা কিন্তু একটা রাবার দিয়ে বন্ধ করা থাকে। সুতরাং আপনি প্রথমে কিচেনের সিঙ্ক হোলটা বন্ধ করে রাখবেন, কিছু না থাকলে ওইখানে একটা ন্যাকড়া বা কাপড় গুজে দিবেন। আগে হোলটাকে বন্ধ করে নিতে হবে, বন্ধ করে সিঙ্কে পানি ভরবেন। পানি ভরার পরে যদি ওই হোল বা ছিদ্রটা খুলে দেন, তখন দেখা যাবে কি পানিটা ঘুরতে ঘুরতে ওই হোল দিয়ে নিচে পড়ে যাচ্ছে। এখন সিঙ্কের চারপাশে পানির যে ঘূর্ণনের বেগ আর ছিদ্রটা বরাবর পানির ঘূর্ণনের বেগ এক হবে না, চারপাশে ঘূর্ণনের বেগ অনেক কম থাকে, কিন্তু ছিদ্র বরাবর পানির ঘূর্ণনের বেগ অনেকটা বেশি থাকে। তাহলে এই যে একটা সিঙ্ক হলে পানিটা কত বেশি বা কম বেগে ঘুরতেছে, এইটা ডেসক্রাইব করার জন্য আমাদের লাগবে ভেক্টর ক্ষেত্র। এটা হলো একটা এক্সাম্পল। সেকেন্ড আর একটা এক্সাম্পলে আসি। সিঙ্ক হলে পানির একটা ঘূর্ণন তৈরি হচ্ছে না, এই যে ঘূর্ণন, এটাকে বলা হয় হুইল পুল, বা এইটাকে আমরা অ্যাকচুয়ালি বাংলায় যে নদীর পানিতে ঘূর্ণি তৈরি হয় না, ওই ঘূর্ণিটাই হুইল পুল। সুতরাং নদীর পানিতে যে ঘূর্ণিটা তৈরি হচ্ছে, এটাকে যদি ডাঙায় চিন্তা করি, বাতাসে ঘূর্ণি, এটা কি হয়ে যাচ্ছে? সাইক্লোন বা টর্নেডো। তাহলে একটা সাইক্লোন বা টর্নেডো যদি আমরা অ্যানালাইসিস করতে চাই, তার গতি প্রকৃতি বিশ্লেষণ করতে যাই, আমাদের লাগবে কি? ভেক্টর ক্ষেত্র। সুতরাং স্কেলার ক্ষেত্র, ভেক্টর ক্ষেত্র দুইটাই অ্যাকচুয়ালি ফিজিক্সে বিভিন্ন প্রপার্টি ব্যাখ্যা করার জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা এখন স্লাইডে চলে যেয়ে সংজ্ঞাগুলা দিয়ে শুরু করব, যে স্কেলার ক্ষেত্রের সংজ্ঞাটা কীরকম, ভেক্টর ক্ষেত্রের সংজ্ঞাগুলা কীরকম, সেটা দিয়ে আমরা ইনশাল্লাহ শুরু করব এখন। তাহলে প্রথমে আমি স্কেলার ক্ষেত্রের সংজ্ঞা লিখব, ভেক্টর ক্ষেত্রের সংজ্ঞা লিখব। স্কেলার ও ভেক্টর ক্ষেত্র। শুরু করব স্কেলার ক্ষেত্র দিয়ে। স্কেলার ক্ষেত্র কাকে বলে? কোনো একটি ক্ষেত্র সংশ্লিষ্ট রাশি যদি স্কেলার রাশি হয়, একটা ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট যে রাশি সেটা যদি স্কেলার রাশি হয়, তবে তাকে স্কেলার ক্ষেত্র বলে। উদাহরণ একটু আগে বলছি, তাপমাত্রা, যেমন তাপমাত্রা কোনো স্থানের সকল বিন্দুর তাপমাত্রা।
এটা হচ্ছে স্কেলার ক্ষেত্র। এরপর আসবো আমরা ভেক্টর ক্ষেত্রে। ভেক্টর ক্ষেত্র কাকে বলে? কোনো একটি ক্ষেত্র সংশ্লিষ্ট সকল রাশি যদি ভেক্টর রাশি হয় তবে তাকে ভেক্টর ক্ষেত্র বলে। এক্সাম্পল একটু আগে দিছি, বেসিন বা সিঙ্কে পানির প্রবাহ, তারপর বায়ু প্রবাহ, বেসিন বা সিঙ্কে পানির প্রবাহ। ডেফিনেশন বা সংজ্ঞাগুলো ভালো মতো পড়ে রাখবেন। কেন? এটা হচ্ছে সংজ্ঞামূলক প্রশ্ন, মানে 1 নম্বর প্রশ্ন, বা হচ্ছে আপনাদের এমসিকিউ হিসেবে খুব ইম্পর্টেন্ট। ওকে, এখন আসেন এই স্কেলার ক্ষেত্র ভেক্টর ক্ষেত্র নিয়ে ফিজিক্সে যখন আমরা কাজ করব তখন প্রথম যে জিনিসটার আলোচনা আমরা করব সেটা হচ্ছে ভেক্টর ব্যবকলনীয় অপারেটর বা ন্যাবলা। এটাকে বলা হয় ভেক্টর ব্যবকলনীয় অপারেটর। এটার নাম হচ্ছে ভেক্টর ব্যবকলনীয় অপারেটর। তার মানে এই যে ন্যাবলাটা হচ্ছে ভেক্টরকে ব্যবকলন করবে। সুতরাং এই যে এটার যে উচ্চারণ, এটার উচ্চারণ হচ্ছে ন্যাবলা। এটার উচ্চারণ কি? ন্যাবলা। এখন ন্যাবলাটাকে কিভাবে সংজ্ঞায়িত করা হয় সেটা দেখি। ন্যাবলা এটাই কষ্ট হচ্ছে ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে। এখন প্রশ্নটা আপনারা করতে পারেন যে আমরা তো গত ক্লাসে শিখলাম ডি বাই ডিএক্স, আজকে লিখতেছেন ডেল বাই ডেল এক্স, দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? তাহলে চলেন দুইটার মধ্যে আগে ডিফারেন্স আলোচনা করি। ডি বাই ডিএক্স, যখন আমরা ডি বাই ডিএক্স করছি তখন এই ডি বাই ডিএক্স কে বলা হয় সম্পূর্ণ অন্তরীকরণ। ডি বাই ডিএক্স এর নাম হচ্ছে সম্পূর্ণ অন্তরীকরণ। আমি তফাৎটা বুঝাচ্ছি। ডেল বাই ডেল এক্স এইটার নাম হচ্ছে আংশিক অন্তরীকরণ। তাহলে এই দুইটার মধ্যে ডিফারেন্সটা কি? সম্পূর্ণ অন্তরীকরণ আর আংশিক অন্তরীকরণের মধ্যে ডিফারেন্সটা কি আগে গাণিতিকভাবে বলি, তারপর আমি বাংলায় বুঝিয়ে বলবো। ডি বাই ডিএক্স যদি করা হয় তখন এক্স ওয়াই জেড সকলেই পরিবর্তনশীল। যখন আপনি ডি বাই ডিএক্স করবেন তখন এক্স ওয়াই জেড সবার মানই আসলে পরিবর্তনশীল হবে। কিন্তু যদি আপনি ডেল বাই ডেল এক্স করেন শুধুমাত্র এক্স পরিবর্তনশীল, ওয়াই ও জেড ধ্রুব। আমি এখন এই জিনিসটা একটু এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেই। ডি বাই ডিএক্স এবং ডেল বাই ডেল এক্স এর মধ্যে আসলে প্র্যাকটিক্যাল তফাৎটা কোথায়, তফাৎটা আগে আমরা একটু বুঝি। এইটা আসলে আপনাদের সিলেবাসের বহির্ভূত একটা অংশ দিছে, মানে ভেক্টরের এই অংশটুকু আপনাদের গণিতের সিলেবাসেও নাই। এই যে সম্পূর্ণ অন্তরীকরণ, আংশিক অন্তরীকরণ, এটা কিন্তু আপনাদের সম্পূর্ণটা গণিতে আছে, আংশিকটা কিন্তু গণিতে নাই।
সুতরাং আমি জিনিসটা ডিফাইন করে দিচ্ছি যে সম্পূর্ণ এবং আংশিকের মধ্যে ডিফারেন্সটা কি। যখন আপনি ডি বাই ডিএক্স করতেছেন, যে ডিফারেন্সিয়েশন করতেছেন, সম্পূর্ণ অন্তরীকরণ ডি বাই ডিএক্স করতেছেন, তখন শুধু এক্স না, এক্স এর পাশাপাশি ওয়াই জেড নিয়েও কাজ করা যাবে যদি ওয়াই জেড এক্স এর একটা ফাংশন হয়। আমি কথাটাকে একটু ঘুরে বলি। ধরেন আপনি আপনার বাসায় দুইজন দারোয়ান রাখছেন, দুইজনের দুই শিফটে ডিউটি। একজন হচ্ছে একটু চালাক চতুর, আরেকজন হচ্ছে একটু সহজ সরল প্রকৃতির, সে হয়তোবা গ্রাম থেকে নতুন আসছে, এখনো সে শহরের চালচলন বুঝে অভ্যস্ত না। এখন যখন আপনি চালাক চতুর যে দারোয়ান, যে অনেক দিন ধরে ঢাকায় আছে, তাকে আপনি কোনো একটা কমান্ড দিবেন এইভাবে যে শোনো, তুমি কিন্তু আমার যদি কোনো আত্মীয় স্বজন বাসায় আসে, আমার আত্মীয় স্বজন বাসায় আসলে ঢুকতে দিবা। তাহলে যে চালাক চতুর দারোয়ান সে কি চিন্তা করবে, আত্মীয় স্বজন, তাহলে উনার ফ্যামিলির সবাই তো আছে, সঙ্গে হচ্ছে বাকি যত আত্মীয় স্বজন আছে সবাইকে আমি অ্যাকসেপ্ট করব, তালতো ভাই, মামতো ভাই, চাচতো ভাই সব অ্যালাউ করব। এখন যে কিনা বোকা শোকা, তাকে যদি এই সেম ইনস্ট্রাকশনটা দেন, সে কিন্তু একটু কনফিউজ হয়ে যাবে। আত্মীয় স্বজন বলতে আসলে কাদের বোঝাচ্ছে, কোন দিকের আত্মীয় স্বজন, এটা কি মানে হচ্ছে দাদার দিকের নাকি নানার দিকের? সুতরাং তাকে স্পেসিফিক ইনস্ট্রাকশন না দিলে সে কনফিউজড হয়ে থাকবে, সে ঠিকমতো কাজ করতে পারবে না। সো ডি বাই ডিএক্স যখন করতেছেন, ও এক্স ওয়াই জেড সবাইকে নিয়ে কাজ করবে। কেন? ও এক্স কে নিয়ে যখন কাজ করতে যাচ্ছে, ধরেন ওয়াই এক্স এর একটা ফাংশন, সে তখন ওয়াই কে নিয়েও কাজ করে ফেলবে। জেড এক্স এর একটা ফাংশন, সে তখন জেড কে নিয়েও কাজ করবে। সে একেবারে সবাইকেই নিয়ে কাজ করতে পারবে। কিন্তু যদি আপনি ডেল বাই ডেল এক্স বলেন, সে চিন্তা করবে আচ্ছা শুধু এক্স নিয়ে কাজ করতে বলছে, তাহলে ওয়াই জেড এই দূরে সর। সুতরাং সে তখন ওয়াই জেডকে ধ্রুব ধরে ফেলবে। সো আমরা যখন ডেল বাই ডেল এক্স করি, তখন আমরা শুধুমাত্র এক্স এর পরিবর্তন করব, ওয়াই জেড এর পরিবর্তন দেখব না। ডেল বাই ডেল ওয়াই করলে কার পরিবর্তন দেখব? ওয়াই এর পরিবর্তন দেখব, এক্স জেড এর পরিবর্তন দেখব না। ডেল বাই ডেল জেড করলে শুধুমাত্র জেড এর পরিবর্তন দেখব, এক্স ওয়াই এর পরিবর্তন দেখব না। এখন প্রশ্ন হচ্ছে যে শুধু ডি বাই ডিএক্স এই খুশি না আপনারা, আবার একটা ডেল বাই ডেল এক্স নিয়ে আসতে হইলো কেন? সম্পূর্ণ অন্তরীকরণ তো ছিল একটা, এমনিতেই ওইটা নিয়ে প্যারা খাচ্ছি, আবার এখানে আংশিক অন্তরীকরণ কেন বিজ্ঞানীরা ঢুকাইছে? এদের মাথায় সমস্যাটা কি? আসলে এদের মাথায় সমস্যা না, এদের মাথায় কোনো সমস্যা নাই, আমাদের পুরা জিনিসটা একটু বুঝাই আমি। দেখেন, ধরেন আমার কাছে যদি একটা পানির বাক্স থাকে, ধরেন এটা একটা বক্স, যদি এটা টিস্যু বক্স, ধরে নেন এটা একটা পানির চৌবাচ্চা, তাহলে এই চৌবাচ্চায় যদি আমি পানি ঢালি, শুরু থেকেই চৌবাচ্চায় পানিটা শুধু বেস বা পৃষ্ঠে ছড়ায় পড়বে না, আগে পানিটা বেস বা পৃষ্ঠে ছড়ায় পড়বে। এরপরে একবার বেস বা পৃষ্ঠে ছড়িয়ে যাওয়ার পরে পানিটা শুধু উচ্চতায় বাড়বে। জিনিসটা খেয়াল করেন, আপনি উপর থেকে এই চৌবাচ্চাটায় পানি ঢালতেছেন, চৌবাচ্চাটা একটা ঘনক আকৃতির চৌবাচ্চা, পানিটা সারফেস বা পৃষ্ঠে ছড়ানোর পরে এরপর যতই পানি ঢালি চেঞ্জ হবে কোন অক্ষে? জেড অক্ষে চেঞ্জ হবে। আবার দেখেন, ধরেন এই চৌবাচ্চাটায় কিছু পানি আপনি রাখছেন, রেখে চৌবাচ্চাটা একটা মুভিং চৌবাচ্চা, মানে হচ্ছে আমি চাইলে চৌবাচ্চাটাকে চাপাইতে পারি, তাহলে চৌবাচ্চাটাকে যদি চাপাই, এই যে এই পাশ থেকে এই পাশে চাপাই, পরিবর্তনটা তখন কোন দিকে হচ্ছে? এক্স অক্ষ বরাবর একটা পরিবর্তন হবে, জেড অক্ষ বরাবর পরিবর্তন হবে। তাহলে এই চৌবাচ্চার ভিতরে পানির যদি আমি দৈর্ঘ্যপ্রস্থ উচ্চতা দিয়ে চিন্তা করি, পরিবর্তন কয়টা অ্যাক্সিসে? 3টা অ্যাক্সিসে। তাহলে একটা বস্তুর একেবারে পার্টিকুলারলি বা সুনির্দিষ্টভাবে যদি পরিবর্তনগুলো বুঝতে হয়, তাহলে আমার যে কোনো একটা অক্ষ নিয়ে কাজ করতে হবে। এখন আমি সম্পূর্ণ অন্তরীকরণে যে কোনো একটা অক্ষ আলাদা করতে পারতেছি না, কিন্তু যখন আংশিক অন্তরীকরণ করতেছি, ডেল বাই ডেল এক্স করা মানে শুধুমাত্র এক্স অক্ষের পরিবর্তন, ডেল বাই ডেল ওয়াই করা মানে শুধুমাত্র ওয়াই অক্ষের পরিবর্তন, ডেল বাই ডেল জেড করা মানে শুধুমাত্র জেড অক্ষের পরিবর্তন। এটা হচ্ছে তফাৎটা। তাহলে আমরা এখন এই যে ডেল বাই ডেল এক্স এর যে ডেফিনেশনটা বললাম, এটাকে আরেকটু এলাবোরেট করে একটা ছোট্ট জিনিস লিখে দিই। দেখেন, যখন আপনি ডেল বাই ডেল এক্স করবেন, যদি ডেল বাই ডেল এক্স করেন, এক্স পরিবর্তনশীল,
ওয়াই ও জেড ধ্রুব থাকবে, ডেল বাই ডেল ওয়াই, ওয়াই পরিবর্তনশীল, এক্স ও জেড ধ্রুব থাকবে, ডেল বাই ডেল জেড, জেড পরিবর্তনশীল, এক্স ও ওয়াই ধ্রুব থাকবে। এইটুকু মাথায় রাখলেই অ্যাকচুয়ালি ক্যালকুলেশন ইনশাল্লাহ খুব সহজ হয়ে যাবে। সো চলেন আমরা ক্যালকুলেশন বোঝার জন্য শুরু করব একটা জিনিস দিয়ে, সেটাকে বলা হয় গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট কি জিনিস? গ্রেডিয়েন্ট আসলে খুব ক্ষুদ্র পরিবর্তন নির্দেশ করে। গ্রেডিয়েন্ট খুবই ক্ষুদ্র পরিবর্তন নির্দেশ করে কোনো স্কেলার ক্ষেত্রের অতি ক্ষুদ্র পরিবর্তন গ্রেডিয়েন্ট দ্বারা নির্দেশিত হয়। এখন আমরা গ্রেডিয়েন্ট করব সব সময় কার? স্কেলার ক্ষেত্রের। এখন তাহলে কোনো স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট যদি করি, একটা স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট একটি ভেক্টর রাশি দিবে। কিভাবে দিবে একটু পরে আমি আপনাদেরকে দেখাবো, টেনশন নিয়েন না, আমরা আসতেছি। যদি ফাই একটি স্কেলার ক্ষেত্র হলে, ফাইটা দিয়ে আমি একটা স্কেলার ক্ষেত্র নির্দেশ করব। ফাই এর গ্রেডিয়েন্ট ন্যাবলা ফাই। সো ন্যাবলা ফাই দিয়ে আমরা ফাইয়ের গ্রেডিয়েন্ট পাবো। এখন আসেন এক্সাম্পলে যাই। আমরা গাণিতিক প্রয়োগ দেখব। ফাই একটা স্কেলার ক্ষেত্র, দেখেন স্কেলার ক্ষেত্র তার মানে কি কোনো দিক নাই, অনলি মান আছে। এখন আমরা এইখানে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা দেখতেছি, সুতরাং এক্স ওয়াই জেড তিনটার কম্বিনেশন বা সমন্বয়ে এক্স স্কোয়ার ওয়াই জেড একটা স্কেলার ক্ষেত্র। এখন আপনাকে বলল এই স্কেলার ক্ষেত্রটির -1 2 1 এই বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করো। আপনাকে -1 2 1 বিন্দুতে গ্রেডিয়েন্ট নির্ণয় করতে বলল। তাহলে এটা যখন সলভ করতে যাব আমরা খেয়াল করে দেখি, আমরা এখানে ন্যাবলাটা হচ্ছে আমার কি, ন্যাবলাটা হচ্ছে এখানে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। এই যে দেখেন ন্যাবলাটাকে শুরুতেই বলছি, ন্যাবলা কি জিনিস? ন্যাবলা হচ্ছে ভেক্টর ব্যবকলনীয় অপারেটর। এটার পরিচয় কি? ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে। তাহলে আমরা যখন গ্রেডিয়েন্ট করতেছি ন্যাবলার সঙ্গে ফাইকে নিচ্ছি। তাহলে ন্যাবলা ফাই যদি নেই, দেখেন ন্যাবলা ফাই হচ্ছে কি এক্স স্কোয়ার ওয়াই জেড, কিন্তু ন্যাবলা কি ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল জেড কে এক্স স্কোয়ার ওয়াই জেড। এখন স্টেপ ওয়াইজ কাজ শুরু করি। ডেল বাই ডেল এক্স এক্স স্কোয়ার ওয়াই জেড আই প্লাস ডেল বাই ডেল ওয়াই এক্স স্কোয়ার ওয়াই জেড জে প্লাস ডেল বাই ডেল জেড এক্স স্কোয়ার ওয়াই জেড কে। পেয়ে গেছি। এখন দেখেন আমার দরকার এই মানটা নির্ণয় করা। আমার এখন কি করতে হবে? এই যে
ন্যাবলা যে ফাইটা আছে এইটার মানটা কত হবে -1 বিন্দুতে সেটা নির্ণয় করতে হবে। তাহলে চলেন আমরা ডিফারেন্সিয়েশনের মান নির্ণয় করি। আমি শুরুতেই বলছি আমি খুব স্লোলি যাব, আমি ভেঙে ভেঙে প্রত্যেকটা অপারেশন দেখাবো, কারণ ডিফারেন্সিয়েশন আপনারা সর্বপ্রথম করতেছেন এখন। দেখেন তো, আমি শুরুতেই বলছি কি, যখন ডেল বাই ডেল এক্স থাকবে তখন এক্স ছাড়া বাকি সবাই ধ্রুব না। ডেল বাই ডেল এক্স থাকলে এক্স পরিবর্তনশীল আর ওয়াই জেড কি ধ্রুব। তাহলে একটু গত ক্লাসের একটা প্রপার্টি আলোচনা করি আবার। ডি বাই ডিএক্স অফ সি এক্স পাওয়ার এন সমান ধ্রুব সংখ্যা সিটা সামনে চলে যাবে, ডি বাই ডিএক্স অফ এক্স পাওয়ার এন হবে। সবসময়ই ডিফারেন্সিয়েশনের সময় ধ্রুব সংখ্যাটা কোথায় চলে যায়? সামনে চলে যায়। এখন তাহলে এইখানে যখন ডেল বাই ডেল এক্স করতেছি এক্স বাদে বাকিরা ধ্রুব, তাহলে ওয়াই জেড আই বাকিরা ধ্রুব, এরা সামনে চলে যাবে, ডেল বাই ডেল এক্স অফ এক্স স্কোয়ার। একইভাবে ডেল বাই ডেল ওয়াই যখন করতেছি ওয়াই বাদে বাকিরা ধ্রুব, এরা সামনে চলে গেল। আর যখন ডেল বাই ডেল জেড করতেছি জেড বাদে বাকিরা ধ্রুব, তাদেরকে সামনে নিয়ে গেলাম। খেয়াল করেন একটা প্রপার্টির ব্যবহার শিখলাম। এখন দেখি ডেল বাই ডেল এক্স অফ এক্স স্কোয়ার কত। নর্মালি ডি বাই ডিএক্স অফ এক্স পাওয়ার এন কত ছিল? এন এক্স এন মাইনাস ওয়ান। তাহলে ডেল বাই ডেল এক্স অফ এক্স পাওয়ার এনও তাই দিবে, এন এক্স এন মাইনাস ওয়ান। শুধু তফাৎ কোথায়? এক্স বাদে বাকিদেরকে সে ধ্রুব হিসেবে ট্রিট করবে। তাহলে ডেল বাই ডেল এক্স অফ এক্স পাওয়ার এন সমান কত হবে? এন এক্স এন মাইনাস ওয়ান। খুবই ভালো কথা। তাহলে এখানে ওয়াই জেড আই, এখানে এক্স এর উপরে পাওয়ার হিসেবে এনটা কত? 2 না? তাহলে 2 যদি পাওয়ার হয় 2x 2 মাইনাস 1 প্লাস ডেল বাই ডেল ওয়াই অফ ওয়াই সমান ডিরেক্টলি 1 বসাতে পারি। কিভাবে? ডি বাই ডিএক্স অফ এক্স সমান 1 ছিল, গত ক্লাসে দেখছিলাম। তাহলে ডেল বাই ডেল এক্স অফ এক্স সমান কত দিবে? 1 দিবে। তাহলে ডেল বাই ডেল ওয়াই অফ ওয়াই কত দিবে? 1ই দিবে। একইভাবে ডেল বাই ডেল জেড অফ জেড কত দিবে আমাকে? 1 দিবে। সুতরাং আমরা তাহলে এখানে যে মানটা পাচ্ছি 2xyzi প্লাস এক্স স্কোয়ার জেড জে প্লাস এক্স স্কোয়ার ওয়াই কে, এই হচ্ছে ন্যাবলা ফাই আমাদের। এটা হচ্ছে ফাংশন আকারে, এটা কিন্তু একটা ভেক্টর ফাংশন হয়ে গেছে। এখন আমাদের দরকার -1 to 1 বিন্দুতে ফাইয়ের গ্রেডিয়েন্ট বের করা দরকার। -1 to 1 বিন্দু, তাহলে -1টা কার স্থানাঙ্ক? x, 2 y এর, আর 1 হচ্ছে z এর। সুতরাং আমাদের তাহলে গ্রেডিয়েন্টটা যেটা আছে ন্যাবলা ফাই 2x, x এর জায়গায় -1, y এর জায়গায় 2, z এর জায়গায় 1 i প্লাস এক্স স্কোয়ার জেড -1 হোল স্কোয়ার ইন্টু জেড হচ্ছে 1 জে প্লাস এক্স স্কোয়ার ওয়াই -1 হোল স্কোয়ার ইন্টু 2 কে। তাহলে দেখেন আমরা এখান থেকে -4i প্লাস জে প্লাস 2কে পাবো। খেয়াল করে দেখেন আমি কিন্তু এই কথাটা একটু আগে লিখছিলাম, খেয়াল করি। চলেন একটু আগের স্লাইডটায় ফেরত যাই। আমরা এর ঠিক আগের স্লাইডে কি লিখছিলাম? কোনো স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট একটা কি রাশি? ভেক্টর রাশি। দেখেন একটা ম্যাথ করে আমরা বুঝে ফেললাম একটা স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট কি আসতেছে? ভেক্টর রাশি আসতেছে। তাহলে অলওয়েজ খেয়াল রাখবো আমরা গ্রেডিয়েন্ট করা হয় কার? স্কেলার রাশির। আপনাদের ফিজিক্যালি জিনিসটা কি না বুঝলেও চলবে, কারণ পরীক্ষায় আসবে ম্যাথ, এই জায়গাগুলো থেকে ডিরেক্টলি ম্যাথ আসবে। সো আপনার তাহলে কি করবে? এই যে এরকম ম্যাথই করতে দিবে যে একটা ফাংশন দিয়ে বললো কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে তার গ্রেডিয়েন্ট বের করে দাও। এই যে ফাংশন দিয়ে আপনি নির্দিষ্ট বিন্দুতে গ্রেডিয়েন্টটা বের করতে শিখলেন। ওকে, গ্রেডিয়েন্ট হয়ে গেছে। এখন গ্রেডিয়েন্টের যে প্রপার্টি বা ধর্মগুলো আছে সেই ধর্মগুলো আমরা শিখে রাখবো। প্রথম প্রপার্টি দেখেন, আমরা কিন্তু কার গ্রেডিয়েন্ট নির্ণয় করছি? ভেক্টর ক্ষেত্রের না স্কেলার ক্ষেত্রের? স্কেলার ক্ষেত্রের। তাহলে প্রথম প্রপার্টিটা হচ্ছে শুধুমাত্র
স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট নির্ণয় করা যায়। এটা প্রপার্টি নাম্বার 1। প্রপার্টি নাম্বার 2, কোনো স্কেলার ক্ষেত্রের কোনো বিন্দুতে গ্রেডিয়েন্ট একটি ভেক্টর। একটা স্কেলার ক্ষেত্রের যে কোনো বিন্দুতে গ্রেডিয়েন্ট একটা কি ভেক্টর দিবে। প্রপার্টি নাম্বার 3, গ্রেডিয়েন্ট কোনো স্কেলার ক্ষেত্রকে ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করে। খেয়াল করে একটু, 3 নাম্বার প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট, যে একটা স্কেলার ক্ষেত্র ছিল আমার। প্রবলেমটা, এই যে প্রবলেমটা যেখানে করছি, এখানে কি ছিল, একটা স্কেলার ক্ষেত্র ছিল না? এই স্কেলার ক্ষেত্রটাকে আমি রূপান্তর করলাম কিসে, একটা ভেক্টরে। কিভাবে? গ্রেডিয়েন্টের মাধ্যমে। তাহলে যদি আমার কাছে একটা স্কেলার ক্ষেত্র থাকে, সেই স্কেলার ক্ষেত্রের প্রত্যেকটা বিন্দুতে গ্রেডিয়েন্ট নিয়ে আমরা ভেক্টর ক্ষেত্রে রূপান্তর করতে পারি। সো এটা গেল গ্রেডিয়েন্টের বিস্তারিত। নেক্সট যে জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে ডাইভারজেন্স। দেখেন নামটা একটু খেয়াল করে দেখেন, ডাইভার্ট থেকে আসছে ডাইভারজেন্স। তাহলে শুরুতে ডাইভার্ট মানে কি? ডাইভার্ট মানে হচ্ছে দিক পরিবর্তন করা, বা হচ্ছে বেঁকে যাওয়া, বা সরে যাওয়া। ডাইভার্ট মানে হচ্ছে কোনো একটা কিছুর দিক পরিবর্তন করে। ডাইভার্টেড হচ্ছে নির্দিষ্ট দিকে নাই, সে সরে গেছে। তাহলে ডাইভার্ট থেকে আসছে। ডাইভার্ট হচ্ছে তাহলে কি, কোনো একটা প্রপার্টি বা ধর্ম, সেটা হচ্ছে ডাইভারজেন্স। তার মানে ডাইভারজেন্স কতটুকু ছড়িয়ে পড়তেছে তার পরিমাণ নির্দেশ করছে। ডাইভারজেন্স কোনো একটা ভেক্টর ক্ষেত্র কতটুকু ছড়িয়ে পড়ছে তার পরিমাণ প্রদান করে। আমি একটু অন্যভাবে আপনাদেরকে এক্সাম্পলটা একটু বুঝাই। এটার একটা এক্সাম্পল ক্রিয়েট করি আমি। ধরেন আপনি যদি আপনার ওয়াশরুমে যেয়ে কোনো একটা পানির কল ছেড়ে দেন, পানির কলটা যদি স্লোলি ছাড়েন, একদম ফোটায় ফোটায় পানি পড়তেছে, পানি কিন্তু চারপাশে খুব বেশি বেগে ছড়াবে না, বেশি জায়গা জুড়ে পানি ছড়াবে না। কিন্তু পানির কল যত জোরে ছাড়বেন, পানিটা কি চারপাশে তত বেশি ছড়াবে না? তাহলে পানিটা চারপাশে ঠিক কতটুকু ছড়াচ্ছে সেটাই ডাইভারজেন্স থেকে বের করা যায়। আবার বলছি, পানিটা যখন টেপের মুখ থেকে ফ্লোরে পড়লো, মেঝেতে পড়লো, মেঝেতে পড়ার পরে পানির প্রবাহটা চারপাশে ছড়িয়ে পড়তেছে, তাহলে এই যে পানির যে বেগটা, এই বেগটা স্কেলার ক্ষেত্র না ভেক্টর ক্ষেত্র? অবশ্যই ভেক্টর ক্ষেত্র, কারণ বেগ কি রাশি? ভেক্টর রাশি। এখন পানির প্রবাহটা কতটুকু ছড়িয়ে পড়তেছে, সেটা কি বেশি ছড়াচ্ছে না কম ছড়াচ্ছে, সেটা আমরা কোথা থেকে পাবো? ডাইভারজেন্স থেকে পাবো। সুতরাং ডাইভারজেন্স আমাদেরকে দিবে সবসময় তাহলে কি, কোনো একটা ভেক্টর ক্ষেত্রের ছড়িয়ে পড়ার হার। খুব ইম্পর্টেন্ট বিষয়টা, কেন সেটা বুঝিয়ে বলি। দেখেন একটা সাইক্লোন বা টর্নেডো ধরেন কোথাও তৈরি হয়েছে, তাহলে সাইক্লোন বা টর্নেডো কত শক্তিশালী হচ্ছে, কত বড় হচ্ছে, এটা ডাইভারজেন্স দিয়ে বোঝা যায়। সুতরাং যারা এই জলবায়ু বিজ্ঞানী, তারা যেটা করেন,
স্পেস স্টেশন থেকে যে ডায়াগ্রামগুলো পাওয়া যায় ওই ডায়াগ্রামে ছোট্ট একটা ভেক্টর ক্ষেত্র নেন। ওই ছোট্ট ভেক্টর ক্ষেত্রটা দিয়ে উনারা বোঝেন যে আচ্ছা ঠিক আছে, তাহলে এই ভেক্টর ক্ষেত্রটা এতটুকু ছড়াইলো, তাহলে গোটা জিনিসটা এইভাবে ছড়াচ্ছে। আমি একটু ডিফারেন্ট একটা এক্সাম্পল দেবো আপনাদেরকে। আমি যখন ভেক্টর ক্ষেত্রের সংজ্ঞাটা আপনাকে বলছি, আমি বলছি একটা ক্ষেত্রের সকল রাশি যদি ভেক্টর রাশি হয় সেটা একটা ভেক্টর ক্ষেত্র। এখন একটা ভেক্টর ক্ষেত্র অ্যাকচুয়ালি অ্যানালাইসিস করার জন্য পুরা ক্ষেত্র না চিন্তা করলেও হবে, অল্প একটা অংশ নিয়ে চিন্তা করলেও হবে। কিভাবে সেটা একটু বুঝিয়ে বলতেছি। আপনারা সবাই কম বেশি ওই বার্থডে যে বেলুনগুলো আছে বাচ্চা বেলায় বা এখনো বার্থডে হলে কারো বেলুন ফুলান না, বেলুন ফুলায় বড় করেন। এখন দেখেন একটা বেলুন যে হারে বড় হবে, বেলুনের উপরে যদি আমি ডট বা ফুটা দিয়ে রাখি প্রত্যেকটাই কি সমহারে বড় হবে না? আবার কথা বলটা বুঝিয়ে বলতেছি। দেখেন একটা বেলুনকে আমরা যদি ফুলাই, বেলুনটা যে হারে বড় হবে, বেলুনের উপরে থাকা প্রত্যেকটা ডট বা প্রত্যেকটা বিন্দু সমান হারে বড় হবে। তাহলে বেলুন কতটুকু বড় হচ্ছে এইটা দেখার জন্য আমার গোটা বেলুন না অবজার্ভ করলেও চলবে। আমরা শুধুমাত্র যদি বেলুনের একটা ছোট্ট অংশ দেখি, ওই একটা ছোট্ট অংশ যতটুকু বড় হলো গোটা বেলুনটাই ঠিক ততটুকু বড় হবে। সো রিপিট করতেছি, অ্যাগেইন অ্যাগেইন রিপিট করতেছি। ধরেন আচ্ছা আমি আমার টুপিটা দিয়ে এক্সাম্পল দিই। এই টুপিটা ধরেন পুচকে ছিল, পুচকে এরকম পুচকে ছিল। এই পুচকে থেকে টুপিটাকে আস্তে আস্তে আমরা ছড়াবো চারপাশে, একদম সমহারে ছড়াবো। তাহলে গোটা টুপিটা যে ছড়ালো, টুপির একটা যদি ছোট্ট অংশ নেই, ছোট্ট অংশ যতটুকু বড় হলো গোটা টুপিটা সমহারেই বড় হবে। সো বেলুনের এক্সাম্পলটা বোঝা সহজ, যে একটা বেলুনের উপরে একটা ডট যে হারে বড় হয় গোটা বেলুনটা সেই সমহারেই কি হবে, বড় হবে। তাহলে ডাইভারজেন্স দিয়ে আমরা এই বড় হওয়ার যে রেট বা পরিমাণ সেটা বুঝি। চলেন তাহলে এখন আমরা জিনিসটা আবার গাণিতিকভাবে প্রবেশ করি। ধরেন আমার যদি কোথাও একটা ভেক্টর ক্ষেত্রকে এফ দ্বারা প্রকাশ করা হয়, এফ একটি ভেক্টর ক্ষেত্র হলে ন্যাবলা যে অপারেটরটা ছিল এটার সঙ্গে এফ ভেক্টর ক্ষেত্রকে যদি ডট গুণন করি, ন্যাবলার সঙ্গে এফ ভেক্টরটাকে যদি ডট গুণন করি তাহলে আমরা ডাইভারজেন্স পাবো। ন্যাবলা ডট এফ ডাইভারজেন্স প্রদান করে। এখন একটা জিনিস খেয়াল করেন, ডট গুণন করলে ভেক্টর কি আর ভেক্টর থাকবে না, স্কেলার হয়ে যাবে? স্কেলার হয়ে যাবে। সুতরাং যে কোনো ভেক্টর ক্ষেত্রের ডাইভারজেন্স স্কেলার রাশি হয়। কোনো একটা ভেক্টর ক্ষেত্রে ডাইভারজেন্স কি হয়, স্কেলার রাশি হয়। ওকে, এখন চলেন আমরা এটার একটা গাণিতিক প্রয়োগ করি, কারণ পরীক্ষায় তো থাকবে ম্যাথ, তাহলে ম্যাথ করি। ধরেন এফ একটা ভেক্টর, এই এফ ভেক্টরটা যদি এক্স কিউব জেড আই প্লাস 3xyj প্লাস এক্স স্কোয়ার জেড কে হলে 1 টু -1 বিন্দুতে এফ ভেক্টর ক্ষেত্রটির
ডাইভারজেন্স নির্ণয় করো। সুতরাং আমরা একটা ভেক্টর ক্ষেত্র এফ আছে, এই ভেক্টর ক্ষেত্র এফ এর কোনো একটা পার্টিকুলার বিন্দুতে ডাইভারজেন্স নির্ণয় করতে চাই। তাহলে চলেন সলভ করতে শুরু করি। দেখেন আমার ভেক্টর ক্ষেত্রের কয়টা কম্পোনেন্ট বা উপাংশ আছে? তিনটা। এক্স অ্যাক্সিস বরাবর আই, ওয়াই অ্যাক্সিস বরাবর জে এবং জেড অ্যাক্সিস বরাবর কি কে। খেয়াল করেন তাহলে আমরা যদি ন্যাবলা ডট এফ করি, ন্যাবলা মানে ডেল বাই ডেল এক্স অফ আই, ডেল বাই ডেল ওয়াই অফ জে, ডেল বাই ডেল জেড অফ কে ডট এফ f1 i প্লাস f2 j প্লাস f3 k। এই যে খেয়াল করেন সিম্পলি আমরা ডট গুণন করব। এখন আমরা অলরেডি কি পড়ে আসছি দেখেন তো, এ একটা ভেক্টর যদি axi প্লাস ayj প্লাস azk হয়, আর বি একটা ভেক্টর যদি bxi প্লাস byj প্লাস বিজেড কে হয়, তাহলে এ ডট বি করলে কি পাবো আমরা? এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এজেড বিজেড। এটা আমরা ডট গুণনের সময় পড়ছি। তাহলে আমরা ওই ডট গুণনে যে প্রপার্টিটা পড়ছি সেটা এখানে অ্যাপ্লাই করলে দেখেন আই ডেল বাই ডেল এক্স এর সঙ্গে আছে, ওইখানে আই আছে এফ ওয়ান এর সঙ্গে, তাহলে ডেল বাই ডেল এক্স অফ এফ ওয়ান, ডেল বাই ডেল ওয়াই অফ এফ টু প্লাস ডেল বাই ডেল জেড অফ এফ থ্রি। এবার এফ ওয়ানটা কত? এফ ওয়ানটা কত? এফ ওয়ান আই এর যে কম্পোনেন্ট সেটা এফ ওয়ান, তাহলে আই এর সঙ্গে যা আছে সেটা এফ ওয়ান, তাহলে ডেল বাই ডেল এক্স অফ এক্স কিউব জেড প্লাস এফ টু জে এর সঙ্গে যেটা আছে সেটা এফ টু। এই দেখেন এফ টুর সঙ্গে জে আছে, তাহলে জে এর সঙ্গে যেটা আছে সেটা এফ টু, তার মানে 3xy হচ্ছে এফ টু। এফ থ্রি, এই এফ থ্রি দেখেন কে এর সঙ্গে যেটা আছে সেটা এফ থ্রি, তাহলে এফ থ্রি হচ্ছে এক্স স্কোয়ার জেড। একটু আগেই বুঝাইছি যে আংশিক অন্তরীকরণে যার সাপেক্ষে অন্তরীকরণ করা হচ্ছে সে ছাড়া বাকিরা ধ্রুবক। তাহলে এখানে দেখেন ডেল বাই ডেল এক্স যখন করতেছি এক্স ছাড়া বাকি জেড ধ্রুবক, ডেল বাই ডেল এক্স অফ এক্স কিউব। তাহলে ওয়াই ছাড়া 3x ধ্রুবক, জেড ছাড়া এক্স স্কোয়ার ধ্রুবক। এইবার যদি আমরা মান বসাই দেখেন কি পাই, জেড ইন্টু 3x 3 মাইনাস 1 প্লাস 3x ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1। সুতরাং 3x স্কোয়ার জেড প্লাস 3x প্লাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আমাদের তাহলে কি আসতেছে? ডাইভারজেন্স আসতেছে। কিন্তু আমরা তো কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে চাই, তাহলে আমাদের কোন বিন্দুটায়? 1 2 মাইনাস 1 বিন্দুতে, 1 2 মাইনাস 1 বিন্দুতে ডাইভারজেন্স যেটা দেখেন এক্স এর জায়গায় বসাবো 1, জেড এর জায়গায় বসাবো মাইনাস 1। খেয়াল করেন মানগুলা কই বসাচ্ছি? এই যে ফাংশনটায় এক্স ওয়াই জেড এর মান বসাচ্ছি। এক্স এর জায়গায় 1 হোল স্কোয়ার ইন্টু জেড এর জায়গায় মাইনাস 1 প্লাস 3x, 3 ইন্টু এক্স মানে কত? 1 প্লাস এক্স স্কোয়ার 1 স্কোয়ার। সুতরাং মাইনাস 3 প্লাস 3 প্লাস 1, তাহলে ডাইভারজেন্সটা 1 হবে 1 2 মাইনাস 1 বিন্দুতে। এইভাবে অ্যাকচুয়ালি আমরা যে কোনো বিন্দুতে একটা ভেক্টর ক্ষেত্রের কি বের করতে পারি? ডাইভারজেন্স বের করতে পারি। সো আশা করি ডাইভারজেন্সটা বোঝা গেল। এখন দেখেন আমরা ডাইভারজেন্স বুঝে গেছি। ডাইভারজেন্সটা দিয়ে আসলে আমরা কি কি বুঝি সেটা এখন দেখব। এটাকে বলা হয় ডাইভারজেন্সের ভৌত তাৎপর্য। মানে ফিজিক্যাল সিগনিফিকেন্স বা ভৌত তাৎপর্যগুলা কি কি সেগুলো দেখব। নাম্বার 1 ভৌত তাৎপর্য,
ডাইভারজেন্স কোনো ভেক্টর ক্ষেত্রের পরিবর্তনশীলতা নির্দেশ করে। দেখেন আগের ম্যাথে একটু ফেরত যাব একটা জিনিস বোঝানোর জন্য। এই যে ম্যাথটা যখন করতেছিলাম ভালো মতো খেয়াল করে দেখেন, ডাইভারজেন্স থেকে কি পাচ্ছি, ডেল বাই ডেল এক্স অফ এফ ওয়ান প্লাস ডেল বাই ডেল ওয়াই অফ এফ টু প্লাস ডেল বাই ডেল জেড অফ এফ থ্রি পাচ্ছি না। তার মানে কোনো একটা ভেক্টর ক্ষেত্রের প্রত্যেকটা উপাংশের পরিবর্তন কতটুকু হবে সেটা কে নির্দেশ করতেছে, ডাইভারজেন্স নির্দেশ করতেছে। সুতরাং ডাইভারজেন্স কোনো একটা ভেক্টর ক্ষেত্রের কি নির্দেশ করে, পরিবর্তন নির্দেশ করে। ওকে, এটা হচ্ছে প্রথম সিগনিফিকেন্স বা তাৎপর্য। দ্বিতীয় তাৎপর্য, ডাইভারজেন্স ধনাত্মক যদি হয় সেক্ষেত্রে ক্ষেত্রফল বা আয়তন বৃদ্ধি পায়। দেখেন আমি বেলুনের এক্সাম্পল দিছি, একটা বেলুনকে ফুলাচ্ছেন, তাহলে বেলুনের ক্ষেত্রফলও বাড়তেছে আয়তনও বাড়তেছে, তাহলে পরিবর্তনটা কি ধনাত্মক, সুতরাং ডাইভারজেন্স ধনাত্মক হলে ক্ষেত্রফল বা আয়তন বৃদ্ধি পায়। আর এইখানে ফ্লাস্ক বৃদ্ধি পায়। কিন্তু যদি আয়তন বাড়ে একই ভরের জন্য ঘনত্ব কমে যাবে, ঘনত্ব কমে যায়। এখন এইটা আগে একটু বুঝিয়ে নেই আপনাদেরকে, ফ্লাস্ক বৃদ্ধি পায় কেন, কেন বললাম ফ্লাস্ক বৃদ্ধি পায়, এটা আগে আমরা একটু বুঝি। ফ্লাস্ক কাকে বলে? ফ্লাস্ক হচ্ছে, ধরেন এটা যদি একটা ক্ষেত্র হয়, এটা যদি একটা ক্ষেত্র হয়, এই যে আমার হাতে যেটা আছে এটা একটা ক্ষেত্র, ধরেন আমি একটা ক্যালকুলেটর দিয়ে দেখাই, এই যে ক্যালকুলেটর, এটা একটা ক্ষেত্র। একক ক্ষেত্রফল দিয়ে যতগুলা বলরেখা যাবে তাকে ফ্লাস্ক বলা হয়। একক ক্ষেত্রফল দিয়ে মোট বলরেখাকে ফ্লাস্ক বলা হয়। এবার তাহলে মোট ফ্লাস্ক কি, ক্ষেত্রফল গুণন বলরেখা। আমি যদি ক্ষেত্রফল বাড়াই তাহলে কি মোট ফ্লাস্কের পরিমাণ বাড়বে। সুতরাং জিনিসটাকে এইভাবে মাথায় রাখেন, ফ্লাস্ক হচ্ছে অনেকটা টোটাল কতটুকু বায়ু প্রবাহিত হতে পারতেছে তার পরিমাণ। ধরেন আমার রুমে একটা ছোট্ট ছিদ্র আছে যে ছিদ্র দিয়ে বাতাস আসতে পারে, তাহলে ছিদ্র ছোট হলে কম বাতাস আসবে, ফ্লাস্ক কম। ছিদ্র যদি বড় করে ফেলি তাহলে অনেক বেশি বাতাস আসবে, ফ্লাস্ক বেশি। আর আয়তনের বেলায় ধরেন আপনি একটা বস্তুর ভর সমান রেখে আয়তন বাড়ায় ফেললেন, ভর সমান রাখছেন, আয়তন বাড়াইছেন, তাহলে তার ঘনত্ব কি হবে, ঘনত্বটা কমে যাবে। এই জন্যই বলা হয়েছে ঘনত্ব কমে ক্ষেত্রফল বা আয়তন যদি বাড়ে। সো এটা ছিল ভৌত তাৎপর্য নাম্বার 2। এরপর তাহলে ধনাত্মক হলে যেগুলা বাড়তেছে, ঋণাত্মক হলে সেগুলা কমবে। ডাইভারজেন্স ঋণাত্মক হলে ক্ষেত্রফল বা আয়তন হ্রাস পায়। ফ্লাক্সও হ্রাস পায়। এখন আয়তন যেহেতু হ্রাস পাচ্ছে, ঘনত্ব কি হবে, বেড়ে যাবে। আর যদি ডাইভারজেন্স শূন্য হয় তার মানে কি ভেক্টর ক্ষেত্রের কোনো পরিবর্তন হচ্ছে না। ডাইভারজেন্স শূন্য হলে ভেক্টর ক্ষেত্রের পরিবর্তন হচ্ছে না বা ভেক্টর ক্ষেত্রটি সলিনয়েডাল।
এই হচ্ছে আমাদের ডাইভারজেন্সের একেবারে ইন ডিটেলস। আর কিচ্ছু লাগবে না, এগুলো মাথায় থাকলে ইনশাল্লাহ আপনারা যে কোনো প্রবলেম সলভ করতে পারবেন ডাইভারজেন্স রিলেটেড। আর একটা ছোট্ট টপিকস আছে, সেটা শেষ করে দিয়ে আজকে অ্যাকচুয়ালি ভেক্টরের থিওরি আমাদের শেষ হয়ে যাবে। আমরা নেক্সট ক্লাসে শুধুমাত্র বোর্ড পরীক্ষার প্রশ্ন করে ভেক্টর চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবো। সো এখন লাস্ট যেটা পড়াবো সেটা হচ্ছে কার্ল। যারা এতদিন ধরে ভেক্টর পড়তে পড়তে টায়ার্ড হয়ে গেছেন, আপনাদের টায়ার্ডনেস আজকেই শেষ ইনশাল্লাহ। আজকে আমাদের ভেক্টর চ্যাপ্টার এই যে কার্লের সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমরা শুধুমাত্র বোর্ড পরীক্ষার ম্যাথ করব ইনশাল্লাহ। কার্ল অ্যাকচুয়ালি কি করে সেটা আমি একটু বুঝিয়ে বলতেছি। আমরা ডাইভারজেন্স পড়লাম, এখন কার্লের ব্যাপারটা আমি একটু ফিজিক্যালি এক্সপ্রেস করি। দেখেন, একটু খেয়াল করে দেখেন, ধরেন আমার এই যে হাতটা, এই যে হাত, এই হাতটা যদি একটা ক্ষেত্র হয়, এই হাতটা একটা ক্ষেত্র, আমি একটু পিছনে যাই, এই হাতটা একটা ক্ষেত্র। এখন আমি যদি হাতটাকে এইভাবে চাপানো রাখি, ক্ষেত্রটা ছোট। হাতটা যদি বড় করি, ক্ষেত্রটা কি বড়। এখন ধরেন আমি হাতটাকে এইখান থেকে সরালাম, এইভাবে সরালাম, খেয়াল করেন হাতটাকে আমি সরাচ্ছি, এইভাবে সরাচ্ছি। তাহলে আমি কিন্তু প্যারালালি সরাইলে এটা কি ঘুরতেছে? এটা কিন্তু ঘোরে নাই। হাতটা এইভাবে সরাইছে, এটা কি ঘুরছে? ঘোরে নাই। ঘুরবে কখন? যদি হাতটা এইভাবে সরাই, যেটা কিন্তু ঘুরলো। সো একটা হচ্ছে ঘূর্ণনশীলতা, আর একটা হচ্ছে ঘুরতেছে না, সরতেছে। ধরেন একটা ভেক্টর ক্ষেত্র সরে যাচ্ছে, একটা সাইক্লোন বা টর্নেডো সে কিন্তু ঘুরতে ঘুরতে আগায়। সো সে ঘুরতেছে কি না এইটা জানার জন্য কার্ল লাগবে। ডাইভারজেন্স দিয়ে আমরা বড় হচ্ছে না ছোট হচ্ছে সেটা বুঝতে পারি, কিন্তু ডাইভারজেন্স দিয়ে কিন্তু আমরা বুঝতে পারি না সেটা ঘুরতেছে কি ঘুরতেছে না। কার্ল দিয়ে আমরা বুঝতে পারি সেটা ঘুরতেছে কি ঘুরতেছে না। এখন একটা ছোট্ট জিনিস খেয়াল করেন, যে কোনো ভেক্টর ক্ষেত্র এর দিক কোন দিকে? এটা যদি একটা ভেক্টর ক্ষেত্র হয়, তার দিক হচ্ছে এর উপরে লম্ব বরাবর। যে কোনো ভেক্টর ক্ষেত্রের দিক তার উপরে কি বরাবর? লম্ব বরাবর। কেমনে? আমরা যখন ক্রস গুণফল করছি, ক্রস গুণফলের সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করছি না? ক্ষেত্রফল যদি ক্রস গুণফল দিয়ে আসে, ক্রস গুণফলের দিক কোন দিকে? তলের উপর লম্ব বরাবর। তার মানে যে কোনো ভেক্টর ক্ষেত্রের দিক তার তলের উপর কি বরাবর? লম্ব বরাবর। সুতরাং এই একটা ভেক্টর ক্ষেত্র, তার দিক তলের উপর লম্ব বরাবর। খেয়াল করেন, এখন যদি আমার এটা না ঘুরে, এটা শুধু সরে, আগে যে ডাইরেকশন ছিল পরে যে ডাইরেকশন আছে, এই দুইটা প্যারালাল, এদের মধ্যে ক্রস গুণফলে জিরো আসবে। সুতরাং যদি কার্ল বা ক্রস গুণফল থেকে আমাদের জিরো আসে, ভেক্টর ক্ষেত্র ঘুরতেছে না, এটাকে বলা হয় অঘূর্ণনশীল বা নন রোটেশনাল। আর যদি এটা ঘুরে যায়, খেয়াল করেন আগে ডিরেকশন এটা, এটা ঘুরে গেছে, একটু ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে না, তাহলে একটা থিটা আসছে না, থিটা আসলে এখন ক্রস গুণফলে আর জিরো হবে না। সুতরাং যদি আমরা কার্ল থেকে ক্রস গুণফল থেকে জিরো না পাই, তার মানে ভেক্টর ক্ষেত্রটা রোটেশনাল বা ঘূর্ণনশীল। এই হচ্ছে কার্লের ডিটেলস। এখন আমরা গাণিতিকভাবে এক্সপ্লেন করে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেমও সলভ করে ফেলি। সো কার্ল হচ্ছে একটা ভেক্টর ক্ষেত্রের কি নির্দেশ করবে? ঘূর্ণনশীলতা নির্দেশ করবে। এখন এফ যদি একটা ভেক্টর ক্ষেত্র হয়, এফ ভেক্টরটার যে কার্ল, এই যে ন্যাবলার সঙ্গে এফ ভেক্টরের ক্রস গুণফল দ্বারা প্রকাশ করা হয়। এখন কার্লের ভৌত তাৎপর্য একটু আগে বলে ফেলছি। কি সেই ভৌত তাৎপর্য? যদি কোনো ভেক্টর ক্ষেত্রের কার্ল অশূন্য হয়,
সেই ক্ষেত্রে ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল। মানে ক্রস গুণফল করে যদি আমরা 0 না পাই তাহলে সেটা ঘুরতেছে। আর কোনো ভেক্টর ক্ষেত্রের কার্ল 0 হলে ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল, সরি অঘূর্ণনশীল। তাহলে 0 হলে অঘূর্ণনশীল আর অশূন্য হলে ঘূর্ণনশীল, সিম্পল। এখন তাহলে আমরা এটা শেষ করব একটা ম্যাথমেটিক্যাল সমস্যা দিয়ে। চলেন, প্রবলেম, আজকের লাস্ট প্রবলেম এবং ভেক্টর চ্যাপ্টারের থিওরিটিক্যাল লাস্ট প্রবলেম। এফ একটা ভেক্টর ক্ষেত্র এক্স ওয়াই আই প্লাস ওয়াই স্কোয়ার জেড জে প্লাস জেড এক্স কে হলে ভেক্টর ক্ষেত্রটির ঘূর্ণনশীলতা যাচাই করো। সলভ করে ফেলি। দেখেন জাস্ট নর্মালি ক্রস গুণফল করতেছে আর কিচ্ছু না। ক্রস গুণফল যখন করা হয় তখন কি নির্ণয় করছিলাম না? তাহলে ওই যে আই জে কে ন্যাবলার জন্য ডেল বাই ডেল এক্স, ডেল বাই ডেল ওয়াই, ডেল বাই ডেল জেড, আর এফ যে ভেক্টর ক্ষেত্রটা আছে এটার জন্য কি আছে এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার জেড আর জেড এক্স। তাহলে আমরা যখন নির্ণয়টা নিব আই এর মান নিলে যেটা পাবো, আই না হলে আসবে ডেল বাই ডেল ওয়াই অফ জেড এক্স মাইনাস ডেল বাই ডেল জেড অফ ওয়াই স্কোয়ার জেড, মাইনাস জে যখন নিব ডেল বাই ডেল এক্স অফ জেড এক্স মাইনাস ডেল বাই ডেল জেড অফ এক্স ওয়াই, প্লাস কে যখন নিব ডেল বাই ডেল এক্স অফ ওয়াই স্কোয়ার জেড মাইনাস ডেল বাই ডেল ওয়াই অফ এক্স ওয়াই। এখন এইখানে যখন আমরা আই নিয়ে কাজ করব, দেখেন আই নিয়ে কাজ করতেছি, জেড এক্স ওয়াই নিয়ে ডিফারেন্সিয়েট করব কিন্তু কোনো ওয়াই আছে নাই, পুরোটাই কনস্ট্যান্ট, তাহলে কি দিবে 0 দিবে, মাইনাস এইখানে খেয়াল করি ডেল বাই ডেল জেড ওয়াই স্কোয়ার জেড, তাহলে ডেল বাই ডেল জেড জেড এর সাপেক্ষে করতেছি ওয়াই স্কোয়ার ডেল বাই ডেল জেড অফ জেড মাইনাস জে, তাহলে এক্স নিয়ে কাজ করতেছি জেড আগে চলে আসবে ডেল বাই ডেল এক্স অফ এক্স মাইনাস, খেয়াল করেন এই যে এখানে এক্স ওয়াই আছে হচ্ছে আমার পরিবর্তনশীল চলক, কিন্তু এখানে কি ডেল বাই ডেল জেড করতেছি না, তাহলে এটা কত দিয়ে দিবে 0 দিয়ে দিবে, প্লাস কে ডেল বাই ডেল এক্স করতেছি এখানে ওয়াই স্কোয়ার জেড কনস্ট্যান্ট 0 হয়ে যাবে, মাইনাস পরে এক্স ওয়াই ওয়াই আছে তাহলে ওয়াই ছাড়া এক্সটা কি ধ্রুব সংখ্যা সামনে, এক্স ডেল বাই ডেল ওয়াই অফ ওয়াই, তাহলে আই মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জে শুধু জেড প্লাস কে মাইনাস এক্স, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার আই মাইনাস জেড জে মাইনাস এক্স কে, এটা কি 0 হয়েছে? এটা 0 হয় না, এটা নট ইকুয়ালস টু 0, সুতরাং ভেক্টর ক্ষেত্রটি ঘূর্ণনশীল। তাহলে এই গেল হচ্ছে ভেক্টরের অ্যাকচুয়ালি থিওরিটিক্যালি ভেক্টর আমরা আল্লাহর রহমতে আজকে আমরা শেষ করতে পারলাম আলহামদুলিল্লাহ। আমরা তাহলে শনিবার দিন বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সলভ করলেই ভেক্টর শেষ হয়ে যাবে, তারপর আমরা
পরের উইক থেকে নতুন চ্যাপ্টারে হাত দিব। ভেক্টরের পরে আমরা ইনশাল্লাহ তাহলে গতিবিদ্যা শুরু করব। ওকে, তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।